হ্যালো স্টুডেন্টস, আমি সুষমা। জেএসএস চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা WBCS এর ইন্টারভিউ এবং ইউজিসি নেট WB সেট এক্সামের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক প্লাজারিজম এই নিয়ে ডিটেলসে ডিসকাস করে নেব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমে আমরা আলোচনা করে নেব হোয়াট ইজ প্লাজারিজম বা প্লাজারিজম কি। যে when we are using someone else's work or idea or information without giving him or her proper credit, অর্থাৎ যখন তুমি কি করছো, কারোর কাজ, কারোর আইডিয়া, কারোর ইনফরমেশনকে তুমি তোমার যে রিসার্চ পেপার রয়েছে সেখানে লিখে দিচ্ছ। অর্থাৎ কারোর একটা কাজ তুমি নিজের বলে সেটাকে চালিয়ে দিচ্ছ, তার আইডিয়াটাকে তুমি নিজের পেপারের মধ্যে মেনশন করছো কিন্তু তাকে কোনো ক্রেডিট দিচ্ছ না। এই ধরনের যে জিনিসগুলো লক্ষ্য করা যায় বা এই ধরনের কাজগুলো যেগুলো হয়ে থাকে রিসার্চ পেপার লেখার সময়, এটাকেই কি বলা হয়ে থাকে? প্লাজারিজম বলা হয়ে থাকে। এখন আমরা এই যে প্লাজারিজমের কথা বললাম, যে আমরা কি করতে দেখতে পাচ্ছি যে অনেকেই যখন রিসার্চ পেপার লিখে থাকে তখন কি করছে, অন্য কারোর আইডিয়া, ওয়ার্ক, ইনফরমেশন এই সমস্ত কিছুকে নিজের বলে চালিয়ে দিচ্ছে, অথচ তাদেরকে প্রপার অর্থাৎ যে অরিজিনাল অথর রয়েছে তাকে কোনো রকম কোনো ক্রেডিট দিচ্ছে না। তাহলে সেই প্লাজারিজম অনেক রকমের কিন্তু হতে পারে। তো আমরা এবার সেই টাইপস গুলো কি করব, একটা একটা করে আলোচনা করব। ফার্স্ট দেখো টাইপ বলেছে অটো প্লাজারিজম। অটো প্লাজারিজম কি হয়ে থাকে, এটাকে তোমরা বলতে পারো সেলফ প্লাজারিজম। অর্থাৎ ধরো কোনো একজন অথার সে কি করেছে, একটা লেখা লিখেছে এবং সে সেটাকে পাবলিশ করেছে। তো সেকেন্ড টাইম সে যখন লিখছে তখন কি করছে, সে অলরেডি পেপার আগে যেটা পাবলিশ করেছিল সেইখান থেকে নেক্সট টাইম যখন লিখছে হুবহু কোনো কিছু জিনিস সে লিখে দিচ্ছে। অর্থাৎ তারই লেখা সে আগে পাবলিশ করেছে, নতুন ভাবে সে যখন আরেকটা কোনো কিছু লিখছে সেখানে সেই লেখাটাকে কি করছে, আবার কপি পেস্ট করে দিচ্ছে। এবং আগে যে তার অলরেডি জার্নাল পাবলিশ রয়েছে সেই ব্যাপারে কোনো কিছু নিজেকেই ক্রেডিট সে দিচ্ছে না। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? অটো প্লাজারিজম। এক্ষেত্রে কেন বলা হচ্ছে প্লাজারিজম? তো দেখো, যদি এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, কোনো অথার যদি সে অলরেডি তারই লেখা আগে পাবলিশ করেছিল এবং সে নেক্সট টাইম মনে করছে তারই তো লেখা, এখানে ক্রেডিট দেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে হয়তো প্লাজারিজম হবে না কারণ তারই সেটা অরিজিনাল আইডিয়া, সেকেন্ড টাইম লিখলে কি হয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে না। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে এই কারণে, বা কেন এটাকে অটো প্লাজারিজমের আন্ডারে রাখা হয়েছে, যে যখন তুমি প্রত্যেকবার কোনো অথার লিখছে কোনো কিছু, তার মধ্যে সে ইনোভেটিভনেস থাকাটা দরকার। কারণ সে যদি বারবার করে তার আগের লেখার কোনো একটা পেপার যে অলরেডি পাবলিশ করে ফেলেছে সেটাকেই যদি সে নতুন ভাবে বারবার পাবলিশ করতে থাকে, তাহলে কি হবে, সেই ইনোভেটিভনেস, সেই ক্রিয়েটিভিটি সেগুলো নষ্ট হয়ে যাবে। ওকে, তার জন্য কি বলা হচ্ছে, যে অটো প্লাজারিজমকে বলা হচ্ছে সেলফ প্লাজারিজম, যেখানে কি করতে হবে, এটাকে অবশ্যই যখন তুমি লিখবে নিজের লেখাকেও যখন তুমি নেক্সট টাইমের জন্য ইউজ করবে তখন অবশ্যই সেখানে তোমার নিজের নামকে মেনশন করতে হবে। এটা আগে নিজের লেখা বলেই যে নেক্সট টাইম আমি সেটাকে পরবর্তী জার্নালে ইউজ করতে পারবো এরকমটা নয়, উইদাউট এনি ক্রেডিট। নেক্সট হচ্ছে কমপ্লিট প্লাজারিজম। এখানে কি করা হয়, এখানে হচ্ছে তুমি যখন অন্য কারোর একজনের লেখা, ধরো অন্য কোনো অথার সে লিখেছে কোনো একটা পেপার লিখেছে, তো তার আইডিয়া, তার ওয়ার্কটাকে তুমি কমপ্লিটলি করে নিলে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা ছিল কমপ্লিটলি কপি পেস্ট করে নিলে এবং তাকে কোন রকম কোনো ক্রেডিট দিচ্ছ না এবং তার লেখাটাকে নিজের নাম দিয়ে তুমি চালিয়ে দিচ্ছ। ঠিক আছে, তাহলে এই ধরনের যে প্লাজারিজম যেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু থাকছে সেম, তাকে আমরা কমপ্লিট প্লাজারিজম বলছি। নেক্সট রয়েছে সোর্স বেসড প্লাজারিজম। এটা কি হয়ে থাকে, ধরো তুমি কোন একটা সোর্স থেকে, কোন একটা সাইট থেকে কোন একটা জার্নাল পড়েছো কোন একজন অথারের, তো সেই অথারের লেখাটা তোমার খুব ভালো লেগেছে এবং তুমি তোমার পেপারের মধ্যে সেটাকে আনতে চাইছো। তুমি সেটা কি করলে,
সেটাকে কপি পেস্ট করলে, কিন্তু যখন তুমি সোর্স দিচ্ছ, তুমি দিচ্ছ না সেটা না, তুমি কি করছো, ভুল সোর্স দিয়ে দিচ্ছ। হয়তো দেখা যাচ্ছে তুমি এমন একটা পেপার থেকে পেয়েছো যে পেপারে অথরের নাম সবকিছু মেনশন রয়েছে, কিন্তু তুমি যখন রেফারেন্স করছো, সাইটেশন করছো, সেখানে অন্য একটা সোর্সের নাম দিয়ে দিচ্ছ, ভাবছো যে এটা করলে হয়তো তুমি যে কপি পেস্ট করছো সেটা ধরা যাবে না, কিন্তু এই জিনিসটা করলেও কিন্তু কাইন্ড অফ প্লাজারিজম হয়ে থাকে। নেক্সট হচ্ছে ডাইরেক্ট প্লাজারিজম, অর্থাৎ এক্ষেত্রে কি করা হয়, ওয়ার্ড টু ওয়ার্ড কপি করা হয়ে থাকে। ওয়ার্ড টু ওয়ার্ড কপি করা মানে হচ্ছে যে ধরো তুমি ওভারঅল রিসার্চ পেপার লিখেছো, সেই রিসার্চ পেপারে ধরো সেখানে কিছু পোর্শন অন্য কোনো একজন অথারের লেখা তোমার খুব ভালো লেগেছে, তুমি কি করলে, সেই পার্টিকুলার অংশকে তুমি তোমার পেপারের মধ্যে ওয়ার্ড টু ওয়ার্ড কপি করে দিলে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলছি, ডাইরেক্ট প্লাজারিজম। নেক্সট হচ্ছে প্যারাফ্রেজিং প্লাজারিজম। প্যারাফ্রেজিং কি করা হয়ে থাকে, আর একটু বেশি চালাকি করে অনেকে, কি করতে যায়, তারা অন্যের আইডিয়াটাকে পড়ে, অন্যের ওভারঅল ওয়ার্কটাকে ভালো করে পড়ে, করে সেই যে ওয়ার্ডিং যেটা রয়েছে, যে ল্যাঙ্গুয়েজে বা যে সেন্টেন্সে, ল্যাঙ্গুয়েজ বলে না, যে সেন্টেন্সে ধরো সে সুন্দরভাবে গুছিয়ে লিখেছে, সেটাকে মডিফাই করে দিল, বাক্যগুলোকে, সেন্টেন্স গুলোকে একদম মডিফাই করে নিজের মতন করে, ঠিক যেরকম আমরা পরীক্ষায় আনসার লিখি না, যে বইয়ের ভাষা, সেটাকে আমরা কি করলাম, বুঝে নিলাম ওভারঅল, নিজেদের মতন করে একটু নিজের ভাষায় নোট, আইডিয়াটা ওখান থেকেই নিয়েছি, তো নিজের ভাষায় নোট বানালাম এবং সেটা পরীক্ষায় লিখলাম। তো সেই জিনিসটা এখানে হয়ে থাকে কি, যে অনেক সময় অনেক রিসার্চ ওয়ার্কার তারা কি করে থাকে, যে অন্যের কোনো আইডিয়া বা কাজ, সেইটাকে কি করছে, যে ওয়ার্ডটাকে শুধুমাত্র মডিফাই করে দিয়ে নিজের নামে চালিয়ে দিচ্ছে। তাহলে এইগুলো হয়ে যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ টাইপস অফ প্লাজারিজম। তো এখন আমরা দেখে নেব যে এই যে ডিফারেন্ট টাইপ অফ প্লাজারিজম আমরা পড়লাম, তাহলে অনেক ওয়ার্কার বা অনেক স্টুডেন্ট যারা রিসার্চ ওয়ার্ক করছেন, তো তাদের ক্ষেত্রে এই ধরনের প্লাজারিজম যেগুলো তারা করে ফেলছে, যখন তারা সাবমিট করবে, তো সেখানে অবশ্যই প্লাজারিজম চেক করা হবে, এবং সেই প্লাজারিজমের একটা লেভেল সেট করে দেওয়া হয়েছে, যাতে একটা পার্টিকুলার লেভেল পর্যন্তই সেটাকে কি করা যেতে পারে না, আলটিমেটলি বলা যেতে পারে যে না, এতটা লেভেল পর্যন্ত করলেই তার পেপার সাবমিট সে করতে পারবে, নাকি সে রিসাবমিট করবে, নাকি সে ওভারঅল তার পেপারটাই রিজেক্ট হয়ে যাবে, তা কতটা মাত্রা পর্যন্ত করলে এই বিভিন্ন ধরনের রুল গুলোকে সেট করা হয়েছে সেটার কথা এখন আমরা দেখি। তবে এই রুল আর রেগুলেশন গুলো কে সেট করেছে, ইউজিসি 2018 সালে একটা রেগুলেশন বানিয়েছে, যে রেগুলেশনে তারা কি করেছে, যে এই যে রিসার্চ ওয়ার্ক হচ্ছে বিভিন্ন রকমের, বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন স্টাডি এরিয়ার ওপর যে এত রিসার্চ ওয়ার্ক হচ্ছে, সেখানে হতেই পারে অনেকে প্লাজারিজম করছে এবং তাদের পেপারকে সাবমিট করে সেটাকে পাবলিশ করার চেষ্টা করছে, কিন্তু সেটাকে কি করা হয়, প্লাজারিজম তার আগে চেক করা হয়, এবং কত পার্সেন্টেজ হলে তার ওভারঅল কি, মানে কত পার্সেন্টেজ সেখানে প্লাজারিজম ধরা পড়লে তার আলটিমেটলি কি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেটাও কিন্তু এই গাইডলাইন্সে বলে দেওয়া হয়েছে। তো কত পার্সেন্টেজ যেটা বলছে সেটার উপর ভিত্তি করেই দেখো প্লাজারিজমের 4টে লেভেলে ভাগ করে দেওয়া হয়েছে। ফার্স্ট দেখো বলা হয়েছে লেভেল 0, যেটাকে একদম বলা হয় মাইনর সিমিলারিটিস, অর্থাৎ কোনো ধরো স্টুডেন্ট হোক বা রিসার্চ ওয়ার্কার যে রিসার্চ পেপার সে লিখছে, সেক্ষেত্রে যখন সে প্লাজারিজম করেছে কিন্তু সেটা 10% এর মধ্যে রয়েছে, 10% এর বেশি না, তাহলে সেই ক্ষেত্রে গাইডলাইন কি বলছে, যে তার কোনো রকম কোনো পেনাল্টি হবে না। নেক্সট লেভেল 1, যেটা কি হচ্ছে, যে যখন পার্সেন্টেজটা বেড়ে গিয়ে 10% এর বেশি এবং 40% এতটার মধ্যে সীমাবদ্ধ থাকছে, তখন কি হচ্ছে, তাকে বলা হচ্ছে যে সে যেন এগেইন তার পেপারটাকে রিসাবমিট করে উইদিন 6 মান্থস। তারপর লেভেল 2 তে কি বলা হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অর্থাৎ প্লাজারিজম যখন চেক করা হচ্ছে, সেক্ষেত্রে পার্সেন্টেজ অ্যাবাভ 40% থেকে 60% এর মধ্যেই আসছে, তখন কি করা হচ্ছে, সেই স্টুডেন্টকে বা যিনি রিসার্চ পেপার জমা দিয়েছেন, তার ওভারঅল যে কোনো কিছু রিসাবমিট করা বা সাবমিট করার যে একটা পারমিশন থেকে থাকে, সেটাকে 1 ইয়ারের জন্য কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া হয়।
এরপর লেভেল 3, যেখানে কি হচ্ছে মোর দ্যান 60% পর্যন্ত যদি প্লাজারিজম লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে তার ওভারঅল পেপারটা তো রিজেক্ট হয়ই, এবং তার যে রিসার্চ ওয়ার্ক বা তার যে রিসার্চ কাজ করার, অর্থাৎ কোনো কিছু পেপার লেখার, জার্নাল লেখার বা থিসিস লেখার যে একটা রেজিস্ট্রেশন, সেটাকে পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে 10%, যেটা আমরা দেখলাম যে 10% মানে হচ্ছে লেভেল 0, যেখানে কোন রকম কোনো পেনাল্টি নেওয়া হচ্ছে না। তাহলে এখান থেকে কি এই প্রশ্নটার উত্তর আমরা পেতে পারছি যে 10% প্লাজারিজম করা অ্যালাউড? একদমই না, 10% অ্যালাউ করা হচ্ছে না। এই গাইডলাইন্স এর মাধ্যমে, এই গাইডলাইন্স এটা এনশিওর করা হয়েছে যে ইউজিসি বলছে কি, যখন রিসার্চ পেপার কেউ লিখছে, সেই ক্ষেত্রে যদি সে কোনো রকম ভাবে প্লেজারিজম করে থেকে থাকে, সে নিজের ক্ষেত্রে দিক দিয়ে হোক, যত রকম আমরা টাইপ করলাম, সেই ক্ষেত্রে 10% পর্যন্ত হলে তাকে পেনাল্টি নেওয়া হচ্ছে না, তাকে একদম মাইনরিটির আন্ডারে ফেলা হচ্ছে। তার মানে এটা না যে সে কোনো একজন ব্যক্তি, সে যখন রিসার্চ ওয়ার্ক বা তার যে রিসার্চ পেপার লিখছে, সেই সময় ইচ্ছা করে 10% প্লাজারিজম সে অ্যাড করে দেবে, এর কিন্তু এটা মানে নেই। অর্থাৎ ইউজিসি কিন্তু ডাইরেক্টলি কখনোই বলছে না যে কোনো ব্যক্তি সে তার রিসার্চ ওয়ার্কের মধ্যে 10% প্লাজারিজম করলে সেটা অ্যালাউ হয়ে যাবে না, সেটাকে কি করা হচ্ছে, একদম মাইনরিটি লেভেলে কাউন্ট করা হচ্ছে। তো এই সমস্ত টপিক থেকে আমরা যদি একটা এমসিকিউ আলোচনা করি, বা একটা জেনারেল কোয়েশ্চেন, যে হাউ টু অ্যাভয়েড প্লাজারিজম, প্লাজারিজম কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে। অপশন এ তে দেখো লিখেছে প্রোভাইডিং রেফারেন্সেস, অপশন বি সাইটিং অরিজিনাল অথর, অপশন সি কোটিং এক্সাক্ট ফ্রেজ, এন্ড অপশন ডি অল অফ দিস। তো আশা করি সমগ্র ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে প্লাজারিজমে কি করতে হবে। সেটাকে যদি আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, তাহলে অবশ্যই আমাদের প্রপার রেফারেন্সেস অ্যাড করতে হবে, সাইট করতে হবে, অর্থাৎ যে অথার, তুমি যার আইডিয়া নিচ্ছ, যার ওয়ার্ক নিচ্ছ তোমার রিসার্চ পেপারের মধ্যে, তাকে কিন্তু প্রপার সাইটেশন দিতে হবে। এবং এক্সাক্ট ফ্রেজ, তুমি যদি কোনো কিছু ইউজ করো, সেটাকে কোড করেও রাখতে হবে। তাহলে আনসার কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি। এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কতটা হেল্পফুল হয়েছে তোমাদের কাছে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং এরকম ধরনের আরো ভিডিওস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।